আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধের ধ্বংসস্তূপে খোলা আকাশের নিচে ইফতার, তবু কৃতজ্ঞ গাজাবাসী। ইরানে হামলা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, ল্যাভরভের হুঁশিয়ারি। রাশিয়ার সঙ্গে যুদ্ধে ৫৫,০০০ ইউক্রেনীয় সৈন্য নিহত, জেলেন্সকি। ইরান আমেরিকা যুদ্ধ অনিবার্য, ওমান আলোচনা ব্যর্থ। যে রকেট ১ ঘণ্টার জন্য বিশ্বকে পারমাণবিক যুদ্ধের মুখে দাঁড় করিয়েছিল। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধের ধ্বংসস্তূপে খোলা আকাশের নিচে ইফতার, তবু কৃতজ্ঞ গাজাবাসী। এই সংবাদটি বর্তমান বিশ্ব পরিস্থিতির এক করুণ অথচ মানবিক দিক তুলে ধরেছে, যা আমাদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে এবং চিন্তার খোরাক যোগায়। গাজার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই কমবেশি অবগত, যেখানে দীর্ঘদিনের সংঘাত আর অস্থিরতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন এবং নিত্যপ্রয়োজনীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। কিন্তু এর মাঝেও পবিত্র রমজান মাসে গাজাবাসীর যে অটুট মনোবল আর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাবোধ দেখা যাচ্ছে, তা সত্যিই অবিশ্বাস্য। যুদ্ধের ভয়াবহতায় যেখানে মাথার ওপর ছাদটুকুও অবশিষ্ট নেই, চারপাশে কেবল ধ্বংসস্তূপ আর ইটপাথরের জঞ্জাল, সেখানেও গাজার মানুষরা পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচেই ইফতারের আয়োজন করছেন। যদিও সেই আয়োজনে হয়তো রাজকীয় কোনো খাবার নেই পর্যাপ্ত পানীয় বা আরামদায়ক বসার স্থান, তবু খেজুর আর সামান্য রুটি ভাগ করে নেবার মধ্যে যে তৃপ্তি তারা খুঁজে পাচ্ছেন, তা বিশ্ববাসীকে এক বিশাল শিক্ষা দিয়ে যাচ্ছে। স্থানীয়রা জানাচ্ছেন, ধ্বংসস্তূপের মাঝে বসে ইফতার করার সময় তাদের মনে অতীতের সুখস্মৃতিগুলো ভেসে ওঠে, যখন তারা নিজেদের বাড়িতে নিশ্চিন্তে সময় কাটাতেন। কিন্তু এখন সেই ঘর নেই, তবুও তারা হতাশ নন, বরং তারা মনে করেন বেঁচে থাকাটাই এক বড় নেয়ামত, এবং এই কঠিন সময়েও তারা রোজা রাখতে পারছেন, এটাই তাদের কাছে অনেক বড় পাওয়া। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর ক্যামেরায় উঠে এসেছে এমন সব দৃশ্য, যেখানে দেখা যাচ্ছে ছোট ছোট শিশুরা ধ্বংসপ্রাপ্ত দালানের পাশে বসে আছে খাবারের অপেক্ষায়। বয়স্করা ধুলোবালি মাখা স্থানে জায়নামাজ বিছিয়ে নামাজের প্রস্তুতি নিচ্ছেন, এবং সবার চোখে মুখে এক ধরনের প্রশান্তি বিরাজ করছে, যা এই চরম মানবিক বিপর্যয়ের মাঝেও আশার আলো জ্বেলে রেখেছে। চানের অপ্রতুলতা আর খাদ্যের তীব্র সংকটের মধ্যেও গাজার মানুষ একে অপরের সাথে যতটুকু সম্বল আছে তা ভাগ করে নিচ্ছেন, যা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আর এই দৃশ্যগুলো দেখে বিশ্বজুড়ে মানুষ যেমন ব্যথিত হচ্ছেন, তেমনি তাদের সাহসের প্রশংসাও করছেন। বিশ্লেষকরা বলছেন, গাজাবাসীর এই ধৈর্য এবং কৃতজ্ঞতা কেবল ধর্মীয় বিশ্বাস থেকেই আসছে না, বরং এটি তাদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের এক অংশ, যেখানে তারা বুঝিয়ে দিচ্ছেন যে কোনো পরিস্থিতিই তাদের মনোবল ভাঙতে পারবে না। ইরানে হামলা বহবাহ পরিণতি ডেকে আনতে পারে, ল্যাভরভ হুঁশিয়ারি। এই শিরোনামটি আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে নতুন করে উত্তেজনার পারদ চড়িয়েছে এবং বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্প্রতি এক বিবৃতিতে স্পষ্ট করে বলেছেন যে, ইরানের ওপর যদি কোনো ধরনের সামরিক আগ্রাসন বা হামলা চালানো হয়, তবে তা কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বের স্থিতিশীলতার জন্য এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে, এবং এর ফলাফল হবে সুদূরপ্রসারী ও নিয়ন্ত্রণহীন। ল্যাভরভের এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এমনিতেই অত্যন্ত নাজুক, এবং ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছেছে। তাই রাশিয়ার মতো একটি পরাশক্তির পক্ষ থেকে এমন শক্ত অবস্থান গ্রহণ পরিস্থিতির গুরুত্বকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ল্যাভরভ তার বক্তব্যে উল্লেখ করেছেন যে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কোনো দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হানা হলে রাশিয়া তার নীরব দর্শকের মতো দেখবে না, এবং ইরানের ওপর হামলা হলে জ্বালানি তেলের বিশ্ববাজার, আন্তর্জাতিক বাণিজ্য রুট এবং আঞ্চলিক নিরাপত্তায় যে ধস নামবে, তা সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার এই বার্তা মূলত আমেরিকা এবং ইসরায়েলের উদ্দেশ্যে দেওয়া হয়েছে, যাতে তারা ইরানের বিরুদ্ধে কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়। কারণ ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব রাজনীতিতে রাশিয়া ও ইরানের সম্পর্ক বর্তমানে কৌশলগতভাবে অত্যন্ত গভীর, এবং তেহরানের ওপর আঘাত মানেই মস্কোর স্বার্থে আঘাত। অন্যদিকে
এই হুঁশিয়ারির ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যেও নতুন করে শঙ্কা তৈরি হয়েছে, কারণ যদি সত্যিই কোনো সংঘাত শুরু হয় তবে তা একটি বা দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা একটি সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যেখানে জড়িয়ে পড়তে পারে আরও অনেক রাষ্ট্র। রাশিয়ার সঙ্গে যুদ্ধে ৫৫,০০০ ইউক্রেনীয় সৈন্য নিহত, জেলেনস্কি। এই তথ্যটি যুদ্ধের ভয়াবহতা এবং মানবিক ক্ষতির এক নির্মম চিত্র আমাদের সামনে তুলে ধরেছে, যা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই প্রকাশ করেছেন। দীর্ঘ সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে হতাহতের সংখ্যা নিয়ে নানা জল্পনা কল্পনা এবং ধোঁয়াশা ছিল, কিন্তু এবার জেলেনস্কি নিজেই একটি নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করে যুদ্ধের বাস্তব চিত্রটি বিশ্বের সামনে আনার চেষ্টা করেছেন, যদিও তিনি দাবি করেছেন যে রাশিয়ার ক্ষতির পরিমাণ এর চেয়ে বহুগুণ বেশি। ৫৫,০০০ সৈন্য হারানো একটি দেশের জন্য বিশাল এক ধাক্কা, কারণ এই সৈন্যরা কেবল ইউনিফর্ম পরা যোদ্ধা ছিলেন না, তারা ছিলেন কারো সন্তান, কারো স্বামী বা বাবা, যারা নিজেদের মাতৃভূমি রক্ষার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। জেলেনস্কির এই স্বীকারোক্তি ইউক্রেনের জনগণের মনোবলে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে দ্বিমত রয়েছে। কেউ কেউ মনে করছেন সত্য প্রকাশ করে তিনি স্বচ্ছতার পরিচয় দিয়েছেন এবং এতে জনগণের ত্যাগের স্পৃহা আরও বাড়বে। আবার অনেকে মনে করছেন বিশাল এই মৃত্যুর সংখ্যা সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ভীতি তৈরি করতে পারে। যুদ্ধের ময়দানে প্রতিদিন যে রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে তাতে আধুনিক অস্ত্রশস্ত্রের ব্যবহারের ফলে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে, এবং এই পরিসংখ্যান শুধুমাত্র নিশ্চিত হওয়া মৃত্যুর সংখ্যা, কিন্তু এর বাইরেও নিখোঁজ বা গুরুতর আহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে, যা হয়তো এখনও সরকারি নথিতে আসেনি। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে তাদের নিজস্ব হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন দাবি করা হয়ে থাকে, যা যুদ্ধের তথ্যযুদ্ধেরই একটি অংশ। কিন্তু জেলেনস্কির এই বক্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আবারও মনে করিয়ে দিয়েছে যে এই যুদ্ধে ইউক্রেনকে কী চড়া মূল্য দিতে হচ্ছে। পশ্চিমা বিশ্ব থেকে আসা সামরিক সহায়তা সত্ত্বেও ইউক্রেনীয় বাহিনী যে কতটা চাপে আছে তা এই পরিসংখ্যান থেকেই অনুমান করা যায়, এবং এটি প্রমাণ করে যে যুদ্ধক্ষেত্র এখন এক অচল অবস্থায় পৌঁছেছে, যেখানে কোনো পক্ষই সহজে পিছু হটতে রাজি নয়। মানবাধিকার সংগঠনগুলো বারবার যুদ্ধের নিয়ম মেনে চলার আহ্বান জানালেও বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আধুনিক যুদ্ধ মানেই ব্যাপক প্রাণহানি এবং ধ্বংসযোগ্য। ইরান আমেরিকা যুদ্ধ অনিবার্য, ওমান আলোচনা ব্যর্থ। এই শিরোনামটি বিশ্বজুড়ে এক গভীর উদ্বেগের জন্ম দিয়েছে, কারণ ওমানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে যে গোপন বা প্রকাশ্য আলোচনার কথা শোনা যাচ্ছিল তা ব্যর্থ হওয়ার খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দীর্ঘদিন ধরে ওমান মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করে আসছে, এবং অতীতেও তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু এবার আলোচনার ব্যর্থতা ইঙ্গিত দিচ্ছে যে দুই দেশের মধ্যে দূরত্ব এতটাই বেড়েছে যে তা সহজে মেটানো সম্ভব নয়। ইরান ও আমেরিকার মধ্যকার এই দ্বন্দ্বের মূলে রয়েছে পারমাণবিক চুক্তি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের লড়াই। আর ওমানের আলোচনা ব্যর্থ হওয়ার অর্থ হল কূটনৈতিক পথগুলো ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে এবং সামরিক সংঘাতের ঝুঁকি ক্রমশ বাড়ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে আলোচনার টেবিল থেকে ফিরে আসার পর উভয় পক্ষই এখন আরও কঠোর অবস্থান নিতে পারে, যার ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধি, পাল্টাপাল্টি হুমকি এবং ছায়াযুদ্ধের প্রক্সি ওয়ার তীব্রতা বাড়তে পারে। যুদ্ধ অনিবার্য শব্দটি অত্যন্ত ভারী এবং ভীতিপ্রদ, তবে বিশ্লেষকরা বলছেন যে সরাসরি সর্বাত্মক যুদ্ধ না হলেও দুই দেশের মধ্যে উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে যে কোনো ছোটখাটো ভুল বোঝাবুঝি বা দুর্ঘটনা বড় ধরনের সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে। এই পরিস্থিতির প্রভাব কেবল এই দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হতে পারে, শেয়ার বাজারে ধস নামতে পারে এবং সামগ্রিক বিশ্ব অর্থনীতিতে মন্দার ঝুঁকি তৈরি হতে পারে, যা উন্নয়নশীল দেশগুলোর জন্য বড় আঘাত হয়ে দাঁড়াবে। আমেরিকার পক্ষ থেকে যেমন ইরানের ওপর চাপ বাড়ানোর কৌশল নেওয়া হচ্ছে, তেমনি ইরানও তাদের সামরিক সক্ষমতা প্রদর্শন এবং মিত্রদের মাধ্যমে আমেরিকার স্বার্থে আঘাত হানার হুমকি দিয়ে যাচ্ছে। এমতাবস্থায় সাধারণ মানুষ, বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে বসবাস করছেন বা কাজ করছেন, তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তবে আন্তর্জাতিক মহল এখনও আশা ছাড়েনি। তারা মনে করেন ওমানের আলোচনা ব্যর্থ হলেও হয়তো কাতার বা অন্য কোনো দেশের যেই রকেট ১ ঘণ্টার জন্য বিশ্বকে পারমাণবিক যুদ্ধের মুখে দাঁড় করিয়েছিল, এই সংবাদটি আমাদের ইতিহাসের এমন এক লোমহর্ষক অধ্যায় নিয়ে যায় যা অনেকেরই অজানা, কিন্তু এই ঘটনাটি এক মুহূর্তের জন্য পুরো মানব সভ্যতাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।
ঘটনাটি ঘটেছিল ১৯৯৫ সালে, যখন নরওয়ে থেকে উৎক্ষেপিত একটি বিজ্ঞানভিত্তিক গবেষণা রকেট বা সাউন্ডিং রকেটকে রাশিয়ার রাডার সিস্টেম ভুলবশত আমেরিকার পারমাণবিক মিসাইল হিসেবে চিহ্নিত করেছিল। এবং এই ভুলের কারণেই তৎকালীন রুশ প্রেসিডেন্ট বোরিস ইয়েলসিনকে তার নিউক্লিয়ার ব্রিফকেস বা চেটেট সক্রিয় করতে হয়েছিল। ভাবলে গা শিউরে ওঠে যে সেই সময় রাশিয়ার সামরিক প্রোটোকল অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রেসিডেন্টের হাতে মাত্র কয়েক মিনিট সময় ছিল, এবং যদি তিনি পাল্টা আক্রমণের নির্দেশ দিতেন তবে পৃথিবী জুড়ে শুরু হয়ে যেত এক ভয়াবহ পারমাণবিক যুদ্ধ, যা কোটি কোটি মানুষের প্রাণ কেড়ে নিত। এই ঘটনাটি নরওয়েজিয়ান রকেট ইনসিডেন্ট বা ব্ল্যাক ব্র্যান্ড স্কেয়ার নামে পরিচিত, যেখানে বিজ্ঞানীদের আবহাওয়া গবেষণার জন্য পাঠানো একটি নিরীহ রকেট ভুল বোঝাবুঝির কারণে বিশ্বের অস্তিত্বকেই সংকটে ফেলে দিয়েছিল। রাশিয়ার রাডার স্ক্রিনে রকেটটির গতিপথ এবং উচ্চতা দেখে তারা নিশ্চিত হয়েছিল যে এটি একটি ট্রাইডেন্ট মিসাইল হতে পারে, যা মস্কোর দিকে ধেয়ে আসছে, এবং এই ভুল তথ্যের ভিত্তিতেই ক্রেমলিনে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। সৌভাগ্যবশত শেষ মুহূর্তে রুশ রাডার অপারেটররা বুঝতে পারেন যে রকেটটি রাশিয়ার দিকে নয় বরং সমুদ্রের দিকে যাচ্ছে, এবং প্রেসিডেন্ট ইয়েলসিন তার আঙুল নিউক্লিয়ার বাটন থেকে সরিয়ে নেন, যার ফলে পৃথিবী এক নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা এবং মানুষের স্নায়ুচাপের মুহূর্তে ভুল সিদ্ধান্ত কতটা ভয়ঙ্কর হতে পারে, বিশেষ করে যখন হাতে থাকে পারমাণবিক অস্ত্রের চাবিকাঠি। যদিও পরে জানা গিয়েছিল যে নরওয়ে কর্তৃপক্ষ রকেট উৎক্ষেপণের বিষয়টি আগেই জানিয়েছিল, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেই তথ্য রাশিয়ার সঠিক দপ্তরে পৌঁছয়নি, যা এই মহাবিপদ ডেকে এনেছিল।